ensure that the safety is a condition where we can ensure that the safe control measured and the potential risks due to harm and due to the hazard it control and the safeguard is established and implemented appropriately to make sure people property and environment are in a safe and controlled condition. Simply this is safety. যে যদি সহজভাবে যদি বলতে যাই সেটা হচ্ছে এমন একটা সিস্টেম তৈরি করা বা একটা সিস্টেমের ভিতরে আমাদের কাজ করা যে সিস্টেমে কি হয় যে পেশাগত কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট যে রিস্ক সেই রিস্কগুলোকে কন্ট্রোল করে হ্যাজার্ডগুলোকে আইডেন্টিফাই করে একটা এমন একটা পরিবেশ তৈরি করা এমন একটা সেফগার্ড তৈরি করা নিশ্চিত করা যেখানে মানুষ মানুষের সম্পত্তি আমাদের সম্পত্তি আশেপাশের যে মানুষগুলো তারা এবং আমাদের যে পরিবেশ তারা একটা নিরাপদ কর্মপরিবেশের ভিতরে কাজ করবে। এটা নিশ্চিত করা হচ্ছে সেফটি এবং এই সেফটিটা হচ্ছে কি যে যারা কাজ করবে নিয়োগকর্তা এমপ্লয়ার তারা সেটা নিশ্চিত করবে যে এমপ্লয়ি বা ওয়ার্কার্স দে আর ওয়ার্কিং ইন এ সেফ অ্যান্ড কন্ট্রোল কন্ডিশন। আর আমরা যারা এমপ্লয়ি যারা কাজ করি তারা নিশ্চিত করবো উই আর কমপ্লাই উইথ দ্য অল রিলেটেড সেফটি রুলস রেগুলেশন and we know how to do the work and we're doing the work properly as per the guideline and by maintain safe working system. শুধু এমপ্লয়ার সেফটি এস্টাবলিশ করে দিল, হ্যাঁ নিরাপদ কর্মপরিবেশ তৈরি করে দিল, কিন্তু আমি যদি না মানি সেক্ষেত্রে কি হবে আসলে এটা কোনো কাজে আসবে না, কোনো বেনিফিট আমরা পাবো না। আবার আমি মানতে চাই হ্যাঁ কিন্তু আমাকে সেই ফ্যাসিলিটি দেওয়া হলো না, সেক্ষেত্রে আসলে কিছু করা যায় না। অর্থাৎ দুই পক্ষ থেকে এমপ্লয় এবং এমপ্লয়ার তাদের দুই পক্ষের কি করা লাগবে সেফটিটাকে কমপ্লাই করা লাগবে। এমপ্লয়ার যেমন সিস্টেমটা এক্সিকিউট করার জন্য যা যা কথা সে তা করবে আর যারা কাজ করে তারা সেটা ফলো করবে এবং এটা করতে বাধ্য কেন বাংলাদেশের লেবার ল বাংলাদেশ ইন্টারন্যাশনাল ল ওশা রেগুলেশন এবং এবং আইএলও থেকে শুরু করে যারা নাকি মানুষকে নিয়ে কাজ করে মানুষের সেফটিকে নিয়ে কাজ করে প্রত্যেকেরই এক একটা নির্দিষ্ট কমপ্লায়েন্স আছে কোড অফ কন্ডাক্ট আছে। সেটা হচ্ছে অবভিয়াসলি এই জিনিসটা না মানলে হবে কি এটা একটা আপনার নট অনলি ইথিক্যাল ব্যাপার, এটা হচ্ছে আপনার এটা একটা আপনার ভায়োলেশন, এটা একটা ক্রাইম। যদি কেউ নিরাপদ পরিবেশ তৈরি করতে না পারে সেটা একটা অফেন্স হিসেবে তৈরি করে, অফেন্স হিসেবে সেটা প্রতিষ্ঠিত হয় এবং সেই জন্য বিচারিক আদালতে তার বিচার হয়, বাংলাদেশের লতেও হয় ইন্টারন্যাশনাল লতেও হয়। এখন ওশার আসলে কাজটা কি, ওশা আসলে কি সিম্পলি আমাদের দেশে যেরকম বাংলাদেশ লেবার ল আছে এবং লেবার মিনিস্ট্রি আছে, আমাদের ডাইফ আছে শ্রম কল্যাণ সংস্থা আছে, হ্যাঁ এরকম ইউএসএ একটা অর্গানাইজেশন হচ্ছে লেবার মিনিস্ট্রির আন্ডারে ছিল, সেটা হচ্ছে কি ওশা। ওশা যেটা হচ্ছে অকুপেশনাল সেফটি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। এরা মূলত ওয়ার্কপ্লেসের টোটাল ওয়ার্কপ্লেসে বিভিন্ন ধরনের ওয়ার্কপ্লেসের টোটাল সেফটিটাকে নিয়ে ইমপ্লিমেন্টটাকে নিয়ে একটা গাইডলাইন তারা এস্টাবলিশ করছে এবং এদের আন্ডারে যারা থাকে তাদেরকে তারা মনিটরিং করে, ফ্যাক্টরি কোম্পানি প্রজেক্ট মনিটরিং করে এবং তারা ইনশিওর করে যে পিপল আর ওয়ার্কিং ইন সেফ কন্ডিশন, এমপ্লয়ার আর মেনটেনিং দ্য সেফ অপারেশন, এই দুইটা জিনিস। এবং এই ওশার গাইডলাইনটা এত ভালো যেটা হচ্ছে এটা আসলে ইন্টারন্যাশনাল রিকগনাইজড, যদিও প্রত্যেকটা দেশে আলাদা আলাদা গাইডলাইন আছে, আলাদা আলাদা লেয়ার মিনিস্ট্রি আছে, বাট যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকে রেফার করে, মিডল ইস্ট থেকে শুরু করে এশিয়ার কান্ট্রি থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো পর্যন্ত কী করে যে এই ওশাকে একটা রেফারেন্স হিসেবে তারা তৈরি করে। আপনারা জানেন আমরা যে প্রজেক্টগুলোতে কাজ করি সেই প্রজেক্টে কাজ করার সময় কি হয় যে আমার সময় ওশার রেফারেন্সগুলো আমরা বলি যে এক্সট্রাকশনের কাজ হচ্ছে, ফায়ার ফাইটিংয়ের কাজ হচ্ছে, লিফটিংয়ের কাজ হচ্ছে, ওশা রেগুলেশনটা কি সেটা আমরা ফলো করি, কারণ ও গ্লোবালি এক কথায় গ্লোবালি বিশ্বময় ওশা একটা ওয়েল রেপুটেটেড অর্গানাইজেশন এবং এদের কোড অফ কন্ডাক্টগুলো অত্যন্ত সহজ সাবলীল এবং সহজবোধ্য, সেজন্য আমরা ওশাটাকে প্রেফার করি। এখন এই ওশার 30 আওয়ার্সের ভিতরে আমরা কি করব, এই ওশার বেসিক যে প্রিন্সিপাল কর্মক্ষেত্রে যে বেসিক প্রিন্সিপাল সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই কোর্সটা কাদের জন্য, যারা নাকি অলরেডি সেফটিতে কাজ করছেন, কনস্ট্রাকশনে কাজ করতেছেন,
সবার জন্য, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, সেফটি অফিসার থেকে শুরু করে যারা নতুন করে কাজ করবেন সেফটিতে, বা যারা নাকি নতুন করে এমপ্লয়মেন্টের জন্য কাজ করবেন দেশে বিদেশে, প্রত্যেকের জন্য ওষা 30 আওয়ারটা একটা বিগিনিং, আপনার ফুট স্টেপ, যেখান থেকে আপনি আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করবেন। তো এখন এই যে ওষা, যেটা অলরেডি আমরা এই ওষা, এদের কাজের যে ব্যাপারটা টোটাল হচ্ছে, এরা মূলত এমপ্লয়ার কনস্ট্রাকশন, নট অনলি দ্যাট, সেটা হচ্ছে ফ্যাক্টরি থেকে করে সব কিছু ওরা কাজ করে। এবং এখানে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে দ্য বটম লাইন ইজ দিস: if one looks at safety as a merely OSHA compliance, then he has restricted his vision and will not success in eliminating workplace death and injury. সেটা হচ্ছে, যদি আমি অন্যভাবে যদি বলতে চাই, সেটা হচ্ছে ওষা মূলত কাজ করে, এবং ওষার কাজটাই হচ্ছে কি, যে ওদের মূল টার্গেট হচ্ছে হিউম্যান, জিরো ইনসিডেন্ট অ্যান্ড কন্ট্রোল, হচ্ছে কন্ট্রোল দ্য রিস্ক অ্যান্ড পিপল ওয়ার্কিং ইন এ সেফটি কন্ডিশন, সেফ কন্ডিশন। আচ্ছা ভাই, আপনি জয়েন করেন, আপনি আপনার ইয়েটা মুট করে ফেলেন ভাই। হ্যাঁ, আচ্ছা, আমি মুট করতেছি, সমস্যা নাই। এখন এই যে এখানে একটা বিশাল বড় গ্যাদারিং হচ্ছে, এখানে দেখতেছেন অনেকগুলো মানুষ এখানে একসাথে একটা টিবিএম বা টুলবক্স মিটিং করতেছে। আমরা এগুলো সব কিছু নিয়ে আলোচনা করব। যদি আমার এখানে কোনো সংজ্ঞা আপনাদের বুঝতে সমস্যা হয়, টিবিএম কি বা অন্য কিছু কি, হ্যাঁ, বা এই যে হ্যাজার্ড রিস্ক, সেটা নিয়ে আমরা সব কিছু আলোচনা করব। এখানে দেখেন একটা একটা ক্যাম্পেইন হচ্ছে, সেটা হচ্ছে এই পিপল, ইটস অ্যাবাউট দ্য পিপল। এই মানুষগুলো নিরাপদে কাজ করার জন্য কি হচ্ছে, ওষা থেকে কিছু লোক এসে ব্রিফিং করতেছে কোয়ার্টারলি, কিছু মেসেজ দিচ্ছে সবাইকে, সবার সঙ্গে জানতেছে কোনো সমস্যা আছে কিনা প্রজেক্টে, সব কিছু কিন্তু চলতেছে কিনা, হ্যাঁ, এই ব্যাপারগুলো তারা জানতেছে। এবং এই ইটস অ্যাবাউট পিপল, ইটস অ্যাবাউট দ্য ডেথ, এই জিনিসটা করার মূল কারণটা কি, এই যে মানুষটা যখন মরে গেল, একটা অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেছে, একটা পরিবার ছিল, এর একটা স্বপ্ন ছিল ভালোভাবে বাঁচার, ভালো কিছু করার। সে একটা হয়তো সে একটা ফোরম্যান, সে চাচ্ছিল যে আমি একটা সুপারভাইজার হই, আমি একটা ইঞ্জিনিয়ার হই, হয়তো বা তার ঘরে সন্তান ছিল, সে চাচ্ছিল যে আমার সন্তানটা বড় হবে, মানুষের মতো মানুষ হবে, আমার চেয়ে বেশি ডেভেলপ করবে, ক্যারিয়ার ডেভেলপ করে কাজ করবে, এবং একটা সময় কাজ করা যাবে। কিন্তু তার একটা স্বপ্ন নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। কেন? সে সেফ, হয়তো বা সে সেফটিতে মানে নেই, হয়তো তাকে সেফ কন্ডিশনে কাজ করতে দেওয়া হয়নি, নতুবা তার কোয়ার্কার তার দিকে যত্নশীল হয়নি। যদি তার দিকে যত্নশীল হইতো, হয়তো এই দুর্ঘটনা না ঘটতে পারতো। হায়াত মত রিজিক সবই সবই সৃষ্টিকর্তার হাতে, যেমন এটা সত্য কথা। এটা সত্য কথা, সেটা হচ্ছে আমি কিভাবে চলবো, সেই চলার উপর ডিপেন্ড করে আমার ফলটা আমার ভোগ করা লাগবে। যেটা আমরা শুরুতে বলছি, সেটা কি, যে একটা মানুষ, যে তার আমরা বলি অনেক সময় কথা থাকে, যে যেমন আমরা একটা কথা এই শুরুতে বলছিলাম যে আসলে, যে চোর ডাকাত খুন রাহাজানি, এটা সে মানুষ করে, সেজন্য মানুষের শাস্তি হয় দুনিয়াতে এবং আখিরাতে। মানুষ ভালো কিছু করলে তারও দুনিয়া আখিরাতে শাস্তি হয়, বা শাস্তি হয়, পুরস্কৃত হয় আর কি, স্বর্গ নরক জান্নাত জাহান্নাম, এই ব্যাপারগুলো। এমনই হায়াত মত রিজিক সবই যেমন সৃষ্টিকর্তার হাতে, আল্লাহর হাতে, তেমনই হায়াতের ব্যাপারটা আপনি আসলে কিভাবে মারা যাবেন, আপনি এটা কিভাবে রাস্তাতে পড়ে মারা যাবেন, নাকি আপনি কিভাবে ভালো মতো করে মারা যাবেন, সুস্থভাবে বয়স হয়ে মারা যাবেন, নাকি আপনার দুর্ঘটনা করে মারা যাবেন, এটা আসলে লিখিত থাকে না। এটা হচ্ছে আমাদের কর্মফল। আমরা ঠিক যেভাবে চলতে যাই, সেভাবে আসলে আমাদের এই জিনিসগুলো হয়। মৃত্যুটা তো স্বাভাবিক, আমাদের সব মৃত্যু হবে, এটা কিভাবে হবে, হ্যাঁ, সেটা ডিপেন্ড করতেছে আসলে আমরা কিভাবে চলি তার উপরে। যে মানুষটা এই নেশাগ্রস্ত, সে তো নেশা করতে করতে সে মারা যাবে, তার পথটা সে হিসেবে তৈরি করছে। যে মানুষটা আনসেফ কাজ করবে, কনস্ট্রাকশন, সে তো আনসেফ কাজের কারণে সে একটা সময় দুর্ঘটনা সে মারা যাবে। যে মানুষটা মুমিন মুসলমান, ইসলামিক ভাবে যদি আমি বলি, হ্যাঁ, সে তো নামাজ কালাম পড়বে, আল্লাহ তাকে রহমত দিবে, একটা সময় সে বার্ধক্যজনিত হয়ে হয়তো আল্লাহ পাক তাকে নিয়ে যাবে। পরীক্ষা হয়, গুজার হয়, সেটা অন্য হিসাব, সেটা খুবই খুবই রেয়ার কেস। এখন কোনো মৃত্যুই কখনো এই ধরনের কোনো মৃত্যুই আসলে কেউ কখনো কাম্য করে না, বাট আমরা মরণশীল মানুষ, মারা যাবে,
সে মৃত্যু যদি অস্বাভাবিক যদি হয়, যে মৃত্যু যদি হয় যে একটা দুর্ঘটনার বশত যদি কোনো মৃত্যু হয়, সেই মৃত্যুটা আসলে মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। এবং একটা মৃত্যু শুধুমাত্র কি যে একটা পরিবারের জন্য শুধু না, একটা সমাজের জন্য অনেক বড় দুঃখজনক হয়ে যায়। যেমন দেখেন, যদি সমাজে একটা ভালো লিডার থাকে, ভালো নেতা থাকে, সে যদি মারা যায় তখন হয় কি দেশটা অরাজকতা তৈরি হয়ে যায়। একটা পরিবার যদি একটা ভালো আর্থিক একমাত্র ইনকাম সোর্স যদি পিতা থাকে, সে যদি মারা যায় তাহলে কি ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়। এরকম দেখেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন, আপনার আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে, হয়তোবা তাদের বাবারা অকালে ঝরে চলে গেছে। অকাল বলতে কি, হয়তো অনাকাঙ্ক্ষিত ভাবে চলে গেছে, কেউ অকালে যায় না, বাট অনাকাঙ্ক্ষিত ভাবে হয়তো সে দুনিয়াতে চলে গেছে একটা অ্যাক্সিডেন্টের কারণে। কে জানতো, হয় সে যদি ভালোভাবে চলতো, হ্যাঁ, একটু ভালো মতো থাকতো, তাহলে হয়তো তার অ্যাক্সিডেন্টটা হইতো না, তার হায়াতটা আল্লাহ বাড়ায় দিতেন আর একটু, হ্যাঁ। তো এই যে চলার কারণে হয় কি, যে সে যে চলে গেল, তার পরিবারে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে গেছে। এবং অনেকেরই কি হয় যে পরিবারটাই ধ্বংস হয়ে যায়, অনেক সময় পথে বসে যায়। তো আমরা কেউই কি চাই কারোর জীবনে এরকম হোক? আমরা যেমন চাই না আমাদের জীবনেও হোক, আমরা চাই না অন্য কারোর জীবনেও হোক না। কারণ আমি মুসলমান, আমি সবসময় আল্লাহর কাছে যখন নামাজ পড়ি, দোয়া করি যে আল্লাহ এমন কোনো পরীক্ষা দিও না যে পরীক্ষাতে নাকি আমি টিকতে পারবো না, আমার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এমন ভাবে আমাকে মত দিও না যে মতটা দুর্ঘটনা বা কোনো খারাপ ভাবে। সবসময় ইমানের সহিত সুস্থ ভাবে, সুস্থ মস্তিষ্কে ভালোভাবে, হ্যাঁ, আমাকে মত দিও। আমরা এইভাবে তো দোয়া করি, ঠিক না? তো এই যে দ্য হিউম্যান টল অফ আনসেফ ওয়ার্ক প্লেস যেটা আমরা বললাম, সেটা হচ্ছে আসলে এই যে ওশা বা এই সেফটি আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, ওশা 30 আওয়ার সেফটি রেগুলেশন, হ্যাঁ, একটা কনস্ট্রাকশন সাইটে বিভিন্ন ধরনের কাজ হয়। এই এই কাজগুলো আসলে খুবই হাই রিস্ক কাজ। বেঁচে থাকাটাই একটা রিস্কের ব্যাপার। এই যে আমি আপনি কথা বলতেছি, যে আমার ডাক্তার বলছে যে আপনি যখনই কোনোখানে ক্লাস নেবেন বা কথা বলবেন, কম্পিউটারের সামনে কাজ করবেন, আপনি 1 ঘন্টার বেশি এক নাগাড়ে মনিটরের দিকে তাকাবেন না, তাহলে আপনার সমস্যা হবে। এই যে চোখটা, এই চোখটা তো আল্লাহ পাক আমাদেরকে দিছে, দেখেন কত দামি চোখ। এই চোখটা কি হয়, যদি একবার নষ্ট হয়ে যায়, এটাকে অলরেডি অন্য একটা চোখ মানে মানুষ বানাতে পারবে? পারে নেই, পারবেও না। এটা সম্ভব না, ইম্পসিবল। তো এই যে ব্যাপারগুলো, সেটা হচ্ছে এগুলো যত্ন নেওয়া দরকার। একটা মানুষ মরে যায়, সেখানে 8 মাস তৈরি করা সম্ভব না। এখন অনেকেই বিজ্ঞানী অনেক কিছু করার চেষ্টা করতেছে, আসলে সবকিছু একটা লিমিট থাকে, এটা একটা লিমিট সিস্টেমটা করে দিছে। মানুষ চাইলেই মানুষ বানাতে পারবে না, ইম্পসিবল। বা মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বানাতে পারবে না কৃত্রিম ভাবে, এটাও ইম্পসিবল। তো সেটা হচ্ছে কি, যে এখন যদি আমরা ডেথের কথা বলি, হ্যাঁ, যে আমরা যদি বলি মৃত্যুর যে ব্যাপারটা নিয়ে আসলাম, কেন এটা প্রয়োজনীয়তা আছে? আসলে কি দেখেন, যে এইটার প্রয়োজনীয়তা কেন আছে সেটা যদি আমরা একটু আলোচনা করতে যাই, আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেখাতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে উম, আমাকে একটু সময় দিবেন। কেন মানুষের মৃত্যুটা খুব মানুষ আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে সবার কাছে? জি, ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনার। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, যদি শোনা না যায় অবশ্যই আমাকে বলবেন, হ্যাঁ। যখন এই মৃত্যু নিয়ে কথা আসলো, আমরা এই জিনিসটা আপনাদেরকে আরো দেখাবো, তারপর আমি আবার দেখাচ্ছি। আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, যখন মৃত্যু নিয়ে কথা আসলো, সেটা হচ্ছে যে আমরা যখন বললাম যে আসলে এখন হচ্ছে 2026 সাল বাংলাদেশে, ঠিক না? বা পৃথিবীতে চলতেছে। বাংলা সাল হয়তো অন্য একটা হতে পারে। তো এই যে 26 সাল, যে 2026 সাল, এর আগে তো মানুষ ছিল। হুম, মানে যদি ইংরেজি সালের কথা বলি, যে আজ থেকে ইংরেজি সাল গণনা শুরু হয়েছে 2026 বছর আগে, ঠিক না? মানে আরো 2000 বছর, আমরা 2000, আর এই অ্যারাবিক বছরও আছে,
তো পৃথিবীর বয়স তো হচ্ছে হাজার হাজার বছর, কয়েক হাজার বছর। তো এই বয়সটা আসলে আমারও এখন খেয়াল না যে কত বছর বলবো। সেটা হচ্ছে আমরা অত পিছনে যাওয়ার দরকার নেই। আমরা জাস্ট ১০০ বছর পিছনে যাই। এখন যদি ২০২৬ সাল, ১৯২৬ সাল, ১৯০০ সালের দিকে যদি যাই, তখনও কিন্তু কি হইতো যে মানুষ যখন উপরে কাজ করতো, কনস্ট্রাকশনে একটা বড় ঝুঁকি হচ্ছে কি উপরে কাজ করা। মানে আমরা তো মাটির সাথে খুব কম কাজ হয়। হয়তো দোতলা ৩ তলা বিল্ডিং উপরে কাজ করা লাগে, হ্যাঁ? বা উঁচুতে ঝুলে কাজ করা লাগতে পারে, ক্রেনে কাজ করা লাগতে পারে। কোনো বিল্ডিং হইলে বিল্ডিং এ কাজ করা লাগতে পারে। তো এই কাজগুলা কিন্তু সহজ না, অনেক কঠিন। এই কাজগুলো যখন আমরা করি, তো তখনও কিন্তু মানুষজন উপর থেকে পড়ে। পড়লে কি হতো, যদি ফ্রি ফল হইতো, যদি নিচে পড়তো, তার কি হতো, তার হাত পা ভাঙতো, তার মাথা ভাঙতো, মাথার হাড্ডি ভাঙতো, রক্ত বের হইতো, হ্যাঁ? এবং সে খুব বিশ্রীভাবে তার মানে খুব মর্মান্তিক মৃত্যু, যেটা বোঝায়। মানুষ দেখবেন রোড অ্যাক্সিডেন্টে যদি রাস্তাতে মানুষ যখন পিষে ফেলে, কি বীভৎস একটা জিনিস, পেটের নাড়িভুড়ি পর্যন্ত বের হয়ে যায়, মাথার মগজ বের হয়ে যায়। এইভাবে কিন্তু মানুষের মৃত্যু হইতো ওই সময়টা। তখনও হইতো, এখনো হইতো। ওই সময় যেটা হইতো, যদি কাজ করতে যদি বলি আমরা, আপনি যদি দেখেন, ঠিক আছে, দেখেন একটা লিফটিং কাজ হচ্ছে, এটা একটা বিল্ডিং, এম্পায়ার স্টেট বিল্ডিং, হুম, ইউএসএ। এই বিল্ডিংটা হচ্ছে কত, বলছিল যে এই বিল্ডিংটা হচ্ছে আপনার ১৪৫৪ ফিট। এখন একতলা বিল্ডিং যদি ১০ ফিট যদি হয়, তাহলে হচ্ছে এটা ১৪০ তালা। ১৪০ তালার উপরে কি হইতো, যে মানুষ এভাবে কাজ করতো। এবং তখন দেখেন এই লোকগুলার না থাকতো কোনো সেফটি বেল্ট, হ্যাঁ, না থাকতো কোনো ওই কোনো প্ল্যাটফর্ম যেখানে ঠিক মতো বসে কাজ করতে পারতো। এই ধরনের কোনো কিছুই তার থাকতো না। যদি আমি এইভাবে যদি দেখাই যে এই লোকটা এভাবে এই লোকটা এভাবে কাজ করতেছে, এখানে কিন্তু কোনো কিছুই নাই। এখানে যে সে এখানটা যার যেকোনো সে স্লিপ হয়ে পড়ে যাবে। এই লোকটা কাজ করতেছে, আসলে ওই ১০০ বছর আগে এইভাবে মানুষ কাজ করতো। মানুষ চাইলেও মানুষ চাইলেও হচ্ছে কি যে একটা সেফটি কালচার বা সেফটি কন্ডিশন কি, সেটা মানুষ জানতো না, বুঝতো না। তারা ভাবতো কি যে এইভাবে কাজ করাটাই বোধহয় আমাদের লাগবে। এই কাজের সিস্টেমটাকে কিভাবে ডেভেলপ করা যায়, সেটা তারা আসলে তখন তাদের ওই পরিমাণ জ্ঞান ছিল না ১০০ বছর আগে। ওই ১০০ বছর আগে যখন এই পরিমাণ জ্ঞান ছিল না, তখন মানুষ এই কাজগুলো ঠিক তারা এইভাবেই করতো। এখন এইভাবে করতে গিয়ে কি হইতো, যে যেমন এইখানে একটা লোক কাজ করতেছে, সে হচ্ছে দেখেন সে, এটা হচ্ছে সে এমপিএসসি বিল্ডিং এ ১৯২৯ সালে থেকে ৩১ সালে বিল্ডিং এর সেকেন্ড ফেজের কাজ শুরু হয়েছিল। ওই কত উপরে, সে ১২০ তলার উপরে সেইভাবে একটা রিভার জয়েন্ট, এই ওইটা তখন তো ওয়েল্ডিং ছিল না, এই ছিদ্রগুলো দেয়া লোহার লোহার রিবিট বসায় বসায় জয়েন করা লাগতো, হ্যাঁ? এই জয়েনের কাজগুলা সে করতো। এই লোহা দিয়ে, চেন কপার দিয়ে এই ফ্রেমগুলো আস্তে আস্তে উপরে উঠানো হইতো। এই দেখেন সেই রিপিটিং কাজটা, যেটা প্রেসার দিয়ে হ্যামারিং করে রিপিট জয়েন্টগুলো কি হইতো, করা হইতো। এই যদি এখানে একটু পা পিছলা পড়ে যায়, দুইখানে দুইটা ইয়ে দেওয়া, প্লেট দেওয়া, স্টিলের প্লেটে যদি পা পিছলা যায়, তার নির্ঘাত মৃত্যু। এবং সে সেটা জেনেই সে কাজগুলো করতো, যে আমি এখানে মরে যেতে পারি। এবং সেখানে প্রতিদিন অহরহ একটা মৃত্যু হওয়াটাই ছিল স্বাভাবিক। এই কাজগুলাকে তখন বলা হইতো সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ। ১০০ বছর আগে, এখনো ঝুঁকিপূর্ণ কাজ। এদেরকে মোটামুটি মানুষজন করতে যাইতো না, কারণ যারা করতো তারা আসলে জানতো না যে আসলে আজকে যে আমি কাজ করতে গেলাম, আমি কি বেঁচে ফিরবো কিনা, আজকেই নাকি আমার জন্য শেষ দিন কিনা। ওই পরিমাণ তারা তাদের লাইফ রিস্ক নিয়ে তারা সেখানে কাজ করতো, যে কাজের ফলে আজকে যে আমরা দেখি সেই এম্পায়ার স্টেট বিল্ডিং এখনো পৃথিবীর বুকে কি হচ্ছে, এভাবে দাঁড়ায় আছে। এর ভিতরে অনেক সংস্কার হয়েছে, অনেক কিছু হয়েছে, হ্যাঁ, ডেভেলপ হয়েছে, বাট রিসার্চটা কিন্তু করছে সেই ১০০ বছর আগে। এভাবে ঝুঁকিপূর্ণভাবে মানুষগুলা করছে। আজকে মানুষগুলো ভাবে, চিন্তা করে, হায় হায় কি কাজটাই না আমরা করে ফেলছি। ঠিক তেমন এখানে আরেকটা হচ্ছে গোল্ডেন ব্রিজ। গোল্ডেন ব্রিজটা তো আপনারা জানেন। তো দেখেন এই গোল্ডেন ব্রিজ করতে গিয়ে হিসেবে খাতা কলমে হচ্ছে ১১ জন মানুষ মারা গেছে।
তো আসলে এটা কোনো ১০০ বছর আগে মানুষ ওইভাবে নথিপত্র রাখতো না, করতো না। তো যেটা জানা হচ্ছে সেটা হচ্ছে আসলে এখানে প্রায় ৪৮২ জন লোকের মতো মারা গেছে মনন্তরে আর কি। এটা সঠিক কোনো ক্যালকুলেশন নাই। তো যদি আমরা মনে করি যে মানে আসলে কতগুলো লোক মারা গেছে সেটা আসলে কেউ বলতে পারবো না। ঠিক তেমন হচ্ছে গিয়ে আমরা আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে কি আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার তো সবাই আমরা নাম শুনি। এই 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 যে অ্যাঞ্জেলিনা গেটিউ, হ্যাঁ, এই যে মেয়েটা, এটা খুব একটা বিশ্ববিখ্যাত ছবি আইফেল টাওয়ারের। এই মৃত্যুটা রেকর্ড করা আছে। এই মৃত্যুটা রেকর্ড করা আছে যে এ হচ্ছে একটা পেন্টার। পেন্ট করার সময় যখন পেন্ট করতেছিল বলা হচ্ছিল রেকর্ডে যে রোববার দিন ছিল বন্ধ। সে রোববার দিন সে আইফেল টাওয়ারে যখন রং করতে গেছিল, সরি বন্ধুকে নিয়ে যখন উপরে আসছে, আসার পর ছুটির দিনে সে তার বন্ধুকে মুগ্ধ করার জন্য, বান্ধবীকে মুগ্ধ করার জন্য সে উপরে উঠছিল, উঠে কাজ করতে গেছিল, তখন সে মারা গেছে। মানে উপরে উঠছে কাজ করতে না, এমনি উঠতে গেছিল, তখন সে মারা গেছে। যাই হোক, এটা একটা মেয়ের ছবি। এই কাজ করছিল আর ওটা যে একটা ছেলে ছিল। তো আর এটা হচ্ছে এদের লাঞ্চের সময়, এটা 1820 সালে। যে কি হচ্ছে যে তখন তারা দুপুরে লাঞ্চ এভাবে করতো, এখানে একটা একটা এইচ বিমের উপরে এভাবে তারা খাবার খাইতো, সিগারেট খাচ্ছে, এগুলো করতেছে। তো আমি যে ছবিগুলো আপনাকে দেখাচ্ছি এখন এখানে, যদি একটু কথা বলি জিল্লুর ভাই, এই ছবিগুলো দেখে কি মনে হচ্ছে বলেন তো, কতটা ঝুঁকিপূর্ণ ভাবে এরা কাজ করতেছে আপনার কাছে কি মনে হয়? এখানে তো নিরাপত্তাই নেই, মানে যে কোনো একটা রড বা কিছু যদি গায়ে পড়ে সেখানে কিন্তু পড়ে যাবে, সরাসরি নিচে পড়বে। হুম। কারণ তাদের ব্যালেন্স করার মতো কিছুই নেই, মানে শরীরের সাথে অ্যাডজাস্ট করবে কোনো কিছু, বা মাথায় হেলমেট হুম। বা কোনো নিজস্ব কোনো জ্যাকেট, প্রোটেকশন, প্রোটেক্টিভ ভাবে মানে একটা কোনো জ্যাকেট সেগুলো কিছু কিছু নাই না, পরিধান করা নেই। হার্নেস মানেস পরে যে সেটাও জি। পরে নেই, ঠিক না? আচ্ছা, তার মানে হাতের গ্লাভস পরা নেই। পিঠে শরীরে হার্নেস পরে নেই, হুক করা থাকা যে পরে গেলে ঝুলে থাকবে, ঠিক না? তো আসলে ১০০ বছর আগে তো এগুলো কিছু ছিল না, ঠিক না? এই ছবিটা 1820 সালের, মানে আজ থেকে ১০৬ বছর আগে। এখন তো 2026 সাল, ঠিক না? আচ্ছা, আমাদের আরেকজন ভাই যে আছেন, আহ আরব বিল্লাহ ভাই, আপনি কি এখন শুনতেছেন? আপনি এখন ক্লাসে আছেন? আমি শুনতেছি, তবে গাড়িতে তো ওই জন্য নয়, বাড়তি নয়েজ হচ্ছে। আচ্ছা, তা আপনার কাছে তাহলে আপনার কাছে পরে আসবো, যখন আপনি ফ্রি থাকেন তখন আপনি আমাকে বললেন যে তখন আপনার সাথে আমরা কথা বলবো, আপনার আপনার মতামতটা শুনিব আমরা, হ্যাঁ? তো যে ব্যাপারটা আচ্ছা, যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সেই 1820 সাল, ১০৬ বছর আগে মানুষ এভাবে কাজ করতো। কারা কাজ করতো? পৃথিবীর সবচেয়ে সভ্য মানুষগুলা, যারা নিজেদের দাবি করতো। ইউএসএ, ইউকে, ফ্রান্স, মানে ইউরোপ, ব্রিটেন এবং আমেরিকা, তিনটা দেশেরই তিনটা স্ট্রাকচার নিয়ে আমরা কথা বললাম, দেখাইলাম, ঠিক না? আমেরিকাতে, ইউকেতে এবং হচ্ছে ফ্রান্সে। আর এটা হচ্ছে, এইটা এটা কোন দেশ? এটা হচ্ছে আমার আপনার সবার সোনার বাংলাদেশ, ঠিক না? এই বাংলাদেশ, এই ছবিটা কোন সালে? 2026 সালের ছবি। আমরা তুলছি, এর চেয়ে অনেক ভয়াবহ ছবি আছে, এর চেয়ে অনেক আনসেফ ছবি আছে, বাট এই ছবিটা আমরা তুলছি। ১০০ বছর আগে ওরা যেভাবে কাজ করতো, ইউরোপ, আমেরিকা, হ্যাঁ, বা ব্রিটেন, আজকে তারা ওভাবে কাজ করে না। আর দুঃখজনক ভাবে সত্য কি, আমরা বাংলাদেশের মানুষ আজকে এইভাবে কাজ করি যে এই দুটা লোক একটা বিল্ডিং, 8 তলা বিল্ডিং এর ছাদের নিচে পাশে কাজ করতেছে, হ্যাঁ, কোনো সেফটি বেল্ট নাই, কিছু নাই, পড়ে যেতে পারে, এদিকে কোনো মাচা নাই। এই লোকটা তো শাটারিং এর কাজ করতেছে, এই এই রিভার গুলা দাঁড়ায় দাঁড়ায় আছে, একটু যদি সে পড়ে যায় রিভারের তার পেটেতে ঢুকা না বের হয়, সে স্পট ডেড। এ রিভার শাটারিং এর কাজ করতেছে ছাদের, 12 তলা বিল্ডিং এর একদম কোনায় বসে বসে মোবাইলে কথা বলতেছে। এই যে ব্যাপারটা, যে জিনিসটা আমরা
আমরা যে এই ছবিতে থেকে বলা যায় যে আমেরিকা, ইউএসএ, ইউরোপ বা উন্নত দেশগুলো 100 বছর আগে যেভাবে কাজ করতো, দুঃখজনক হলো সত্য, আমরা 100 বছর পরেও সেভাবে কাজ করি। তার মানে কি আমরা ওদের থেকে 100 বছর পিছিয়ে আছি। পিছিয়ে আছি কোন দিক দিয়ে পিছিয়ে আছি? সেটা হচ্ছে আমাদের কর্মপরিবেশ, কাজের পদ্ধতি, পেশাগত নিরাপত্তা, এই দিক দিয়ে পিছিয়ে আছি। এটা তো প্রুফ, টিচারে তো এটা প্রুফ করতেছে, ঠিক না? এই যে পিছিয়ে থাকাটা আসছি, এই পিছিয়ে থাকাটা আমাকে কি করা লাগবে? ডেভেলপ করা লাগবে। আর ডেভেলপ করার জন্য কি করা লাগবে? আমাদের এই সেফটি সিস্টেমটা আমাদের মানা লাগবে, বোঝা লাগবে এবং ইমপ্লিমেন্ট করা লাগবে। যে ইউরোপ আমেরিকা আনসেফ কাজ করে, সেই ইউরোপ আমেরিকা দেখেন, এই যে তাদের হচ্ছে এত যে লোক মারা যেত, তারা এখন একটা ইস্টাবলিশ অর্গানাইজেশন করতেছে, ওশা, যেটা নাকি গ্লোবালি আমেরিকার ওশা সবাই ফলো করে। আচ্ছা, তো যে ব্যাপারে আসলাম, এখানে তারপরও কি মানুষ মারা যায় না? তারপরও মারা যায়, তারপরও অ্যাক্সিডেন্ট হয়, ওইসব দেশেও হয়। গ্লোবালি একটা হিসাব দেওয়া হয়েছে, সেই হিসাবটা কি বলা হয়েছে দেখেন, যদি আমরা টোটাল, মানে যদিও এই ধরনের রিপোর্টগুলা সব রেকর্ড হয় না, আনফর্চুনেটলি আমাদের দেশে, এশিয়াতে হয়তো সব দেশ করে না। তারপরে কি বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ফ্যাটাল ইঞ্জুরির কথা যদি আমরা চিন্তা করি, যদি শুধু গ্রেটার আমেরিকা, হ্যাঁ, টোটাল আমেরিকা মহাদেশে, সেক্ষেত্রে হচ্ছে 177 এবং অ্যাবোভ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে 2018 সালে। কত? 177টা। এত সিস্টেম ডেভেলপ করার পর হচ্ছে। আর সত্য কথা যদি বলি বা যদি আমরা কল্পনা করি, ধারণা করি, আমাদের দেশে মনে হয় প্রতিদিনই অন্তত 1-2টা করে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয় কনস্ট্রাকশন সাইটে। যদি আমি কথাটা বলি, আমার এই কথাটা মিথ্যা প্রমাণ করার জন্য যথেষ্ট এভিডেন্স বা প্রমাণ আপনারা দিতে পারবেন না, কেউ দিতে পারবে না। কারণ আমাদের দেশে এখনো এমনভাবে কাজ করে, প্রতিদিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট, মেজর অ্যাক্সিডেন্ট ঘটে। যে দেশে নাকি রোড অ্যাক্সিডেন্টে প্রতি 15 মিনিটে একটা বাইকার মারা যায়, বাইক তো চিনেন, বাইক যারা চালায়, হুন্ডা, প্রতি 15 মিনিটে একজন বাইক অ্যাক্সিডেন্টে মেজর মানুষ মারা যায়, ঠিক আছে, মেজর অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়। তো সেই দেশে এই ফ্যাটাল অ্যাক্সিডেন্টগুলো তো অনেক বেশি। আমার কাছে একটা স্ট্যাটিস্টিক আছে, সেটা হচ্ছে যে আফগানিস্তানে, সেটা আমরা আসবো, মানে এটা যুদ্ধ বিধ্বস্ত দেশের গত লাস্ট একটা 5 বছরে যত লোক মারা গেছে, আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্টে তার চেয়ে বেশি লোক মারা গেছে। তো এই দেশটা আমাদেরই ডেভেলপ করা লাগবে। যাই হোক, তো এখানে এই যে ফ্যাটাল অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এরপরও বিভিন্ন সময় হয়, সেখান থেকে আসলে বাঁচার জন্য আমাদের নিরাপত্তাটা ফলো করা লাগবে। আমরা কেউ চাই না আমরা স্ট্যাটিস্টিক হয়ে যাই। এবং এখানে হচ্ছে নার্মাল ফ্যাটাল অ্যাক্সিডেন্ট রেজ বাই ইথ, এই যে অথেন্টিক যে অরিজিন, সেটা হচ্ছে 2014 সালে। দেখেন টোটাল কতগুলো লোক মারা গেছে গ্লোবালি, সেটা হচ্ছে ইনফ্যাক্ট ইনজুরি হয়েছে 2014 সালে প্রায় 5,000-এর কাছাকাছি, 15 সালে সেম, 16 সালে 5,000-এর উপরে গেছে, 17 সালে 5,000-এর উপরে, 18 সালে হচ্ছে তারপরেও উপরে, আরো বেশি। তো এই জিনিসগুলো হচ্ছে আইসিসি কভার করে যে আসলে কত ধরনের মানুষের অ্যাক্সিডেন্টের প্রবণতাটা গ্রাজুয়ালি দিন দিন বাড়ে যদি না আপনি সেফটি কন্ট্রোল মেজার না নিতে পারেন। এখানে আরেকটা স্পেসিফিক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি ইউএসএ নির্ভর। সেখানে হচ্ছে কি যে 2006 সালে ফ্যাটাল ইঞ্জুরি হচ্ছে অলমোস্ট 6,000, 2018 সাল হচ্ছে 5,000-এর মতো। ফ্যাটাল ওয়ার্ক ইঞ্জুরি 2016 থেকে 18, এই যেটাকে আমরা আইআর বলি ইনসিডেন্টেড, সেটা 4.0 থেকে শুরু করে 3.5-এর মধ্যে চলে আসছে। তো এই ডিসের মূল কথাটা হচ্ছে এটাই যে আমাদের আসলে এই টিপিক্যাল আমেরিকান ওয়ার্ক প্লেসের কথা হচ্ছে, যেখানে হচ্ছে 115 লোক ডাইং ইচ ডে, কজ অফ ডেথ উড ইনক্লুডিং ফলোয়িং। সেটা হচ্ছে যে টিপিক্যালি আমেরিকা ওয়ার্কপ্লেস মে লুক লাইক দিস, যে 150টা ডাইং ইচ ডে, সেটা হচ্ছে যদি লোক যদি মারা যায়, সে মারা যাওয়ার পেছনে যেটা হয়, 127 জন লোক মারা যায় হচ্ছে অকুপেশনাল ইলনেস,
মানে পেশাগত কাজ করতে গিয়া যে ধরনের তার যদি অসুস্থ হয়ে মানুষ মারা যায়, এখন অ্যাক্সিডেন্ট, ইনলেস আর ইনজুরি দুই ধরনের জিনিস, এটা তো আপনাকে বুঝাই। সেটা যখন নাকি আপনি মনে করেন একটা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করতেছেন, কাজ করতে গিয়ে কি হইলো যে আপনার সিমেন্ট আপনার নাকে দিয়ে নিঃশ্বাসে নিতে নিচ্ছেন, আপনার পালমোনারি ফাংশন টেস্ট মানে আপনার লাঞ্চে সিমেন্ট যাচ্ছে, সিমেন্ট ঢুকতেছে। তো যখন লাঞ্চে সিমেন্ট যাবে তখন কি হবে, আপনার লাঞ্চ ক্যান্সার হবে, ফুসফুসে ক্যান্সার হবে। এই ফুসফুসে ক্যান্সার যখন হবে, ঠিক আছে, তখন হবে কি যে আপনার কিন্তু আস্তে আস্তে আপনার একটা ক্যান্সার হবে, আপনি মারা যাবেন। এই মৃত্যুটা কিন্তু স্বাভাবিক মৃত্যু না, এটা হচ্ছে অকুপেশনাল, এটা হচ্ছে অকুপেশনাল ইনলেস। অকুপেশনালি আপনি পোকাগ্রস্ত হচ্ছেন বা অনেক কেমিক্যালের রিয়াকশনে মানুষের শরীরে অনেক ধরনের ক্ষতি হয়। এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, এইগুলোর কারণে হচ্ছে কি যে মানুষের যে পেশাগত কাজ করতে গিয়ে যে ধরনের যদি কোনো ডিজিজ রোগ হয়, হ্যাঁ, সেগুলোকে আমরা বলি অকুপেশনাল ইলনেস। আর যদি কোনো আমাদের ফিজিক্যাল যদি কোনো ক্ষতি হয়, আমাদের হাত কেটে যাওয়া, পা কেটে যাওয়া, হ্যাঁ, সেটা আমরা অকুপেশনাল ইনজুরি বলি। এখানে যেটা বললো যে 159 জন লোকের ভিতরে 7 জন লোক অকুপেশনাল ডিজিজ বা ইলনেসে মারা যায়, 4 জন লোক হচ্ছে ভাইগেল অ্যাক্সিডেন্টে যায়, 3 জন লোক হচ্ছে মার্ডার হয়, 3 জন হচ্ছে উপর থেকে নিচে পড়ে মারা যায়, অকুপেশনাল ইনজুরি যেটা বোঝায়। হ্যাঁ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যায় 3 জন, ভাইকেলের সাথে ধাক্কা খায়, সংঘর্ষ হয়ে মারা যায় 1 জন, ঠিক আছে। তার হচ্ছে এয়ার ওয়াটার or রেল ক্রাশ, এখানে মারা যায় 1 জন, ফলিং অবজেক্ট উপর থেকে কিছু তার গায়ের উপর পড়ে মারা যায় 1 জন, এবং ইলেকট্রিকিউশন হয়ে মারা যায় 1 জন, হ্যাঁ, ফায়ারে মারা যায় 1 জন, আগুন লেগে মারা যায় 1 জন। আর হচ্ছে টক্সিক সাবস্টেন্স, কেমিক্যালের জন্য মানুষ অনেক সময় হার্মফুল কেমিক্যাল হয় না, অক্সিজেনের স্বল্পতা বা বিষাক্ত গ্যাস ইনহেলেশন কারণে মারা যায়। 1 জন লোক হচ্ছে কমিট টু সুইসাইড, আত্মহত্যা করে মারা যায়। এবং ডাই ট্র্যাপ ইন এ মেশিন, মেশিনের মধ্যে অনেক ধরনের ট্র্যাপে পড়ে, সেটা হচ্ছে আমরা পিঞ্চ পয়েন্ট থাকে, বেল থাকে, কনভয়ের থাকে, ওগুলোর সাথে এত ফ্রিকশনে, ঠিক আছে, ব্লাইন্ড স্পটে থাকার কারণে মারা যায়। এবং হচ্ছে কি এই ওয়ার্কার ডাই নাম্বার কলাপস ইন ম্যাটেরিয়ালের উপরে পড়ে, তার উপরে গায়ে পড়ে সে মারা যায়। যদি 149 লোকজন মারা যায়, তা 7 জন হচ্ছে অকুপেশনাল ইনলেসে, এবং এইভাবে ওয়ার্ক রিলেটেড অ্যাক্সিডেন্টে কতজন মারা যায় সেটা এখানে একটা এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা হচ্ছে যদি আমরা প্রতি বছর চিন্তা করি ফ্যাটালে, সেটা হচ্ছে 30 ওয়ার্কার ডাই ইজিলি অ্যাভয়েডেবল ডেথ অফ হিট স্ট্রোক। প্রচুর পরিমাণে যখন আমাদের একটা নর্মাল আছে, সেটা হচ্ছে যে অনেক সময় প্রচুর তাপমাত্রা হয়, মিডল ইস্টে হয়, এশিয়াতে হয়, এই প্রচুর আউটডোর যখন আমরা কাজ করি সেক্ষেত্রে প্রচুর সানশাইনের কারণে অনেক সময় আমাদের হিট স্ট্রোক হয়, হিট অ্যাডজাস্ট হয়ে যায়, আমাদের শরীরে পানির স্বল্পতা তৈরি হয়, প্রচুর ঘামাই, আমাদের অনেক সময় সেখানে হিট স্ট্রোক হয়ে আমরা মারা যেতে পারি। তা কি বলছে যে পয়জন ডেথ বাই কার্বন মনোক্সাইড, সেটা হচ্ছে আমরা অনেক সময় পয়জনিয়াস কারণে, কার্বন মনোক্সাইডের কারণে 30 জন লোক মারা যায় প্রতি বছরের কথা বলতেছে। 10 জন প্যারিস ফ্রম দ্য এক্সপ্লোডিং টায়ার, ট্রাফিক অ্যাক্সিডেন্টের সময় টায়ার ব্লাস্ট হয়ে যায়, সেক্ষেত্রে 10 জন মারা যায়। ফার্মার যারা আছে, যারা কৃষিকাজ করে বা কোনো তারা 12 জন লোক মারা যায় বিভিন্ন মেশিন পত্র চালাইতে গিয়ে। যেন আমাদের দেশে একটা বহুল প্রচলিত মেশিন হচ্ছে গিয়ে কি ট্রাক্টর, আর হচ্ছে গিয়া পানির পাম্প, যেটা আমরা চালাই মেশিন, হ্যাঁ, যেটা পানি শেষি, কৃষকরা এটা ইউজ করে। যেমন এখানে একটা রোটেশন পার্টস থাকে, হ্যাঁ, যেটা ঘুরে পাম্প যখন চালায়, এই জিনিসগুলা বেডগুলো, এগুলাতে কিন্তু অনেক সময় দেখবেন ওইখানে হাত যায়, পা যায়, মানুষ ওইখানে আশ্রয়, ওইখানে মানুষ মারা যায়, হাত পা ভাঙে, অনেক ধরনের বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। এখানে এগুলো আমরা সেফ বেড আসলে আমরা এখানে ইনস্টল করি না, করা উচিত, সেটা মানুষ বুঝেও না হয়তো আমাদের কৃষকরা সেটা। এবং মেশিনারি থেকে 8 জন লোক মারা যায়। এখন এখানে একটা জিনিস যেটা বুঝে দিতে, সেটা হচ্ছে দেখেন যে মানুষজন যুদ্ধে যায়, হ্যাঁ, ভিয়েতনাম ওয়ারে 23 জন লোক মারা গেছে, হ্যাঁ, ইউএস এর একটা আমেরিকার সোলজাররা মারা গেছে 124 জন, ঠিক আছে। 5 times many worker die daily when American soldier kill each day in a US war or terror। যে যতজন লোক মারা যায় যুদ্ধে, মানে তার চেয়ে 140 গুণ বেশি লোক মারা যায় হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করতে গিয়ে এবং বিভিন্ন কনস্ট্রাকশন। তার মানে যে বুঝে দিয়েছে যেটা যে
আসলে আমাদের যে পরিমাণ লোক আমরা আনসেফ এক কন্ডিশনের জন্য মারা যাই, এটা আসলে মানে যুদ্ধ বিধ্বস্ত এত লোক মারা যায় না, এত ক্ষয়ক্ষতি হয় না। মানে সেফটিটা হচ্ছে কি, যে আসলে আমাদের খুব প্রয়োজনীয়। কেন প্রয়োজন? কারণ কি, ওই যে হাউ মেনি লাইভস, হ্যাঁ, ডিভাস্টেড হয় না 149 ওয়ার্কার ডাই ইচ ডে। যখন যদি প্রতিদিন 100 জন লোক মারা যায়, তখন হচ্ছে কি 225টা বাচ্চা, হ্যাঁ, তারা প্রতিদিন তারা তাদের বাবা মাকে হারায়, না পিতাকে বা মাকে বা পরিবারের তার বাবাকে হারায়। 110 জন স্ত্রী তার হাজবেন্ডকে, তার স্বামীকে হারায়। 207 জন, হ্যাঁ, পিতা মাতা তার সন্তানটাকে হারায়। 218 জন শিবলিং, ঠিক আছে, যে 228 জন ভাই বা বোন, হ্যাঁ, তা তার ভাই ভাই বা বোনকে হারায়। এবং 115 জন পিপল তার একটা বন্ধুকে হারায়। তাহলে 919 জন মানুষ প্রতিদিন, হ্যাঁ, কি হয় যে তার প্রিয় একজন মানুষকে হারায় ফেলে। এবং এটা যদি বছরের কথা চিন্তা করি, তাহলে হচ্ছে 3,35,435 জন জীবন এটার সাথে ইম্প্যাক্টেড। যেই কথাটা আমি বললাম শুরুতে, যে একটা দুর্ঘটনা যদি যখন হবে, এটা আসলে কিন্তু এমন না যে শুধু আপনার জন্য সেটা ইনফ্যাক্ট করতেছে। এই দুর্ঘটনা হচ্ছে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ, এটার ইম্প্যাক্টটা বিশাল বৃহৎ। এখন আপনি যদি মনে করেন একটা কথা, ভালো থাকেন সুস্থ থাকেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনি চেষ্টা করেন আপনার চাষতো বা মামতার বিপদে বলে তারা আপনি হেল্প করবেন, হ্যাঁ, তাকে আপনি ভালো রাখবেন, এই জিনিসটা তারা করবেন। কিন্তু দেখেন এমন হইল যে আপনি নিজেই অসুস্থ, মরে গেছেন, বা আপনার সামর্থ্য নাই, হ্যাঁ, তখন কি আপনি কাউকে হেল্প করতে পারবেন? পারবেন না। দেখবেন বাংলাদেশে একটা সুন্দর একটা প্রচলন আছে, হ্যাঁ, অনেক দেশে দেখবেন যে কয় কানাডা বাড়ি, তারপরে কয় জাপানি এলাকা, তারপরে কয় লন্ডনী এলাকা, সিলেটে যেটা হয় সেটা কিভাবে হয়েছে? একসাথে সবাই লন্ডনে চলে গেছে? না, একটা পরিবারের একটা মানুষ লন্ডন গেছে, সেখান থেকে একটা পরিবার গেছে, পরিবার একসাথে 8 সদস্য, পুরো এলাকার লোকজন কি হলো, তাদের ভাগ্যটা তারা বদলা ফেললো। ঠিক তেমনই যদি আপনি বড়লোক হন, ভালো জায়গায় থাকেন, আপনার দ্বারা আপনার পরিবার, সমাজ, আত্মীয়-স্বজন তারা বড়লোক ভালো থাকবে। আপনার যদি ক্ষতি হয়, প্রত্যেকেরই একটা সেই ক্ষতিটা চলে আসে। সেই জন্য কি করা লাগবে, যে এই যে কনস্ট্রাকশন যে অ্যাক্সিডেন্টগুলো হয়, আনসেফ কারণে যে দুর্ঘটনাগুলো ঘটে, মানুষ যদি মরে যায়, চলে যায়, এটা আমাদের নিয়ন্ত্রণ করা লাগবে। আর যদি আমরা নিয়ন্ত্রণ করার জন্য মূলত আমাদের ওষার গাইডলাইনগুলো। এখন সেফটি যে প্রায়োরিটি, সেফটি আসলে কিসের প্রায়োরিটিতে, সেটা কি হচ্ছে যে আমরা জানি সেফটির প্রায়োরিটিস হচ্ছে টপ 6 প্রায়োরিটি তারা দেয়। প্লিজ আসুন ভাই, একটু আমাকে একটু সময় দিন।
হ্যাঁ, হ্যালো। তো এই যে আজকে আমরা মানুষ ৩ জন মিলে আমরা ২ ভাই মিলে বকবক করতেছি। জিল ভাই কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ক্লাসে তো কেউ নেই। না ক্লাসে আমি আর আপনি ২ ভাই। কিন্তু যেহেতু আপনি আছেন, আপনার সময়ের দাম আছে, মূল্য আছে, ঠিক না? ওই হিসেবে হচ্ছে যে আমরা ক্লাস করতেছি। আজকে আমরা জাস্ট ওই বললাম, আজকে আমরা জিনিসটা একটা সাধারণ আলোচনা করতেছি। আমি এরপরে মিটিংয়ের দিনের বেলা কালকে সবাইকে বলে দেব যেন ক্লাস তারা সবাই করে, হ্যাঁ? তো এটা হয়তো আমি ওদের সাথে হয়তো আলোচনা করা হয়তো হবে না। আলাদা একটা ক্লাস তাদেরকে নেওয়া লাগবে আরকি আমার, হ্যাঁ? স্ক্রিন দেখা যাচ্ছে না? জি, দেখা যাচ্ছে। আচ্ছা। তো এই যে সেফটি যে টপ 6 প্রায়োরিটি, এই প্রায়োরিটি গুলা কি, কি ছিল? সেটা হচ্ছে ১ম প্রায়োরিটি হচ্ছে কি ট্রান্সপোর্টেশন অ্যাক্সিডেন্ট। যে যাতায়াত করতে গিয়ে ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ? এই অ্যাক্সিডেন্টটা আমরা কন্ট্রোল করব। এটা হচ্ছে ১ম প্রায়োরিটি। দ্বিতীয় প্রায়োরিটি কি হচ্ছে? সেটা হচ্ছে ওয়ার্কার ভায়োলেন্স। যেটা হয় অনেক সময় হয় না যে বুলিং করে, একজন একজনের সাথে হর্স প্লে করে, ওয়ার্কাররা আনরেস্ট আপরেস্ট সিচুয়েশন তৈরি করে। এটা স্লিপ ফল, এটা থেকে আমাদের ইয়ে হওয়া লাগবে। এবং কন্টাক্ট উইথ অবজেক্ট ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের সাথে আমাদের কি হয় ৩ ধরনের ক্লাশ হয়। একটা হচ্ছে স্ট্রাক, ইকুইপমেন্ট দ্বারা আমরা স্ট্রাক হয়ে যাই। আরেকটা হচ্ছে ইকুইপমেন্টের সাথে আমাদের মুখোমুখি সংঘর্ষ লাগে অনেক সময়। এবং ইলেকট্রিকেশন, ইলেকট্রিক্যাল সমস্যাগুলো আমাদের হয়ে যায়। এবং এই ইকুইপমেন্ট রিলেটেড এবং ইলেকট্রিক্যাল রিলেটেড এই যে অ্যাক্সিডেন্টগুলো, সেটা হচ্ছে আমরা কি করব, এটা আমরা প্রতিরোধ করার জন্য প্রায়োরিটি দিব। এবং এক্সপ্লোর অফ দ্য হার্মফুল সাবস্টেন্স অর এনভায়রনমেন্টাল, যেমন কেমিক্যাল, হ্যাজার্ডিয়াস অ্যাটমসফিয়ার, এই জিনিসগুলো কন্ট্রোল করব। এবং ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন, যদি এই ৬টা জিনিস কন্ট্রোল করা যায় সেক্ষেত্রে হচ্ছে কি অ্যাক্সিডেন্টের যে রেশিও বলা হচ্ছে, এই ৬টা জিনিসের ভিতরে 90% অ্যাক্সিডেন্ট, এই রেশিওটাকে আমরা কি করতে পারবো, এই রিলেটেড হয় সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। তো এখন এই সেফটি যে প্রায়োরিটিটা যদি আমরা দিব, এই যে ২ ভদ্রলোকের ১ ভদ্রলোকও এখানে নাই, আমি আর আপনি। এখানে যে ব্যাপারগুলো আছে জিল্লু ভাই, সেটা হচ্ছে যে আজকে আমরা একটু শর্ট ক্লাস করব। ক্লাস করে ওদেরকে একটু সিস্টেমে নিয়ে আসা লাগবে, নাহলে তো আসলে হবে না। তো আমরা আসলে কেন এই সেফটিটা আমরা প্রায়োরিটি দিব? এখানে প্রায়োরিটি দেওয়ার জন্য আসলে এখানে অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে? তার ভিতরে একটা বিষয় যেটা শুরুতে বললাম সেটা হচ্ছে নিয়ম। আমাদের দেশে এটা সত্য কথা, আমরা অনেক সময় অনেক কিছু করে আমরা বেঁচে যাই, পার পায়া যাই, হ্যাঁ? আমাদের অনেক ক্ষতি হয় না। আমাদের ওই চাইলেও আমাদের কোন বিপদ থেকে আমরা রক্ষা পাইতে পারি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখেন, আপনি আজকে ওই যে সেদিন দেখলাম যে মেজর জিয়াউর রহমানের যে খুনি, অনেকে তো শুনছে তাকে ধরছে। তার মানে সেই ভদ্রলোকে যদি ১৯৮৫ সালে যদি ৮৪ সালে যদি ওনাকে যদি ৮০ সালের দিকে ঘটনা বোধহয়, আমি আসলে কনফার্ম না, তখন যদি হত্যাকাণ্ড হয়, আজকে ২০২৬ সাল, ৪৬ বছর পরেও সে আসামিকে তারা ধরছে। তার মানে আপনি যদি কোনো ক্রাইম করেন, অফেন্স করেন, এটা আপনার এই ক্রাইমস অফেন্সের এগেনস্টে আপনার একটা বিচার হবেই, দুদিন আগে হোক আর পরে হোক। এখন যেটা বললাম, সেফটি ভায়োলেশন হচ্ছে একটা অফেন্স, অপরাধ, গুরুতর অপরাধ। যে অপরাধের কারণে কি হয়, আপনি একটা সেফটি ভায়োলেশন করছেন, সেখানে আরেকজন লোক মারা গেছে, ক্ষতি হয়েছে, তার দায়ভার আপনার নেওয়া লাগবে। তো এই লিগ্যাল যে ব্যাপারটা, এই ক্রিমিনাল থেকে বাঁচার জন্য আমাদের সেফটিটা মানা লাগবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের রেগুলেশন সেটা আমি ব্রেক করতে পারবো না। আমাদের সিস্টেম, কোম্পানির রেগুলেশন সিস্টেম যদি আমি ব্রেক করি, আমাকে কোম্পানি চাকরি করতে দিবে? হবে না। আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে, কোম্পানির রেপুটেশন নষ্ট হবে, কোম্পানিতে কেউ কাজ দিবে না, আমাকে কেউ চাকরি দিবে না। এই রেপুটেশনের জন্য হইলেও আমাদের এই সেফটিটা মানা লাগবে। ৩ নাম্বার, ফাইন্যান্সিয়াল কজ। যে কোনো অ্যাক্সিডেন্টের আউটকামটা কি? লস্ট, সব এল, ঠিক আছে? তা আপনি লায়াবল, এবং আপনি কিসের জন্য লায়াবল? যে হলো লস এবং লস্টের জন্য। আপনার এই ক্ষতিটা, ফাইন্যান্সিয়াল ক্ষতিটা কিছু চোখে দেখা যায়, কিছু চোখে দেখা যায় না। একটা মানুষ মারা গেলে তো ফ্যামিলি ফাইন্যান্সিয়াল লস বোঝাই যায়, কোম্পানির অনেক ক্ষতি হয়।
একটা অ্যাক্সিডেন্ট হলে কোম্পানির গ্রোথে ক্ষতি হয়, রেপুটেশনে ক্ষতি হয়। এই ফাইন্যান্সিয়াল লসটা রিকভারি করার জন্য আপনার সেফটি মানা লাগবে। এবং সর্বশেষ বাট আরও কিছু কারণ আছে, সেটা কি নট লাস্ট বাট নট অ্যাট লিস্ট, সেটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়বদ্ধতা। আপনি আপনার জীবনে, আমরা যারা চাকরি করি বা জেলে ভাই কোথাও চাকরি করতেছেন? হ্যাঁ, না করতেছি না। করবেন, ঠিক না? জি ইনশাল্লাহ। তো দেখা যাচ্ছে চাকরি করলে হবে কি, যে এখন ফ্যামিলির সাথে আছেন, একটা সময় কি হবে যে ওই যে ফ্যামিলির সাথে থেকে ওই ওয়ার্কারদের সাথে, বন্ধুদের সাথে, কলিগের সাথে আপনার সময়টা বেশি কাটবে। আমি সিলেটে ছিলাম, আমার ওই সিলেটেতে আমি 14 দিন পরে, 28 দিন পরে, 21 দিন পরে ছুটি পেতাম। তো দেখা যায় আমার ওই 12-13 ঘন্টা, হ্যাঁ, বা আমার বছরের হয়তো 365 দিন, 360 দিন, 365 দিন, 300 দিন আমার থাকা হতো কলিগদের সাথে। তো ওই কলিগদের যদি কোনো ক্ষতি হতো, তখন নিজের কাছে খারাপ লাগতো যে আমার তো, এটা তো আমার পরিবারেরই অংশ, পরিবারের চেয়ে খুব দূরের কাউকে মনে হইতো না। তো এই যে একটা দায়বদ্ধতা, যে কারো কোনো ক্ষতি হলে আমি কি করলাম, আমার জন্য একটা পরিবার ধ্বংস হলো, পরিবার ক্ষতি হলে আমি একটু ভালোভাবে চললে হইতো, আমি কাছে না করলেও পারতাম, আমি যেটা সেফ রাখলে পারতাম। দেখা যায় আমি কি করলাম, ইলেকট্রিক্যালের তার আমি খোলা রেখে চলে গেলাম, তারটা ছিল লিক, আমি কিছু করলাম না, আরেকজন এই তারটা কাজ করতে গেলে সে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেল। এই যে একটা ক্ষতি, নিজের যে আত্মহনন, হ্যাঁ, আত্মদহন, এটা কিন্তু আসলেই কি, এখান থেকে মুক্তির উপায় থাকে না, মুক্তির উপায় হয় না। এই একটা কারণেই, এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা একটা বড় কারণ সেফটিটা মানার জন্য। আমরা সেফটিটা আমাদের মানার কয়টা কারণ বললাম। প্রথম হচ্ছে লিগাল ল আমাকে কি করবে, ল আমার মানা লাগবে। দ্বিতীয় হচ্ছে কি, যে আমার বিজনেস, আমার রেপুটেশন, আমার নিজের রেপুটেশন, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এবং আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই 4টা জিনিস যদি আমি মানার জন্যই আমার কি করা লাগবে, সেফটিটা আমার মানা লাগবে। আচ্ছা, মারুবিল্লাহ ভাই আসতেছে যাচ্ছে, যাক, সমস্যা নাই। এই রেগুলেটরি কমপ্লায়েন্সের যে ইস্যুটা যেটা বললাম, যে কমপ্লায়েন্স যদি আমি না মানি, না চলি, তাহলে সেটা হচ্ছে আমার কোনো কিছুই হবে না। ওশা রেগুলেশন আমরা জানি, আমাদের যে ফাইন্যান্সিয়াল কজ সেটা আমরা বলছি, আমাদের ইথিক্স, সোশ্যাল রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা, সেটা থেকে আমাদের মানা লাগবে। এবং সেফটিটার প্রিন্সিপাল আছে, সেফটির 8টা প্রিন্সিপাল নিয়ে আমরা আজকের আলোচনা এখানে আজকে শর্ট করব। আজকে যেহেতু আমাদের জাস্ট ইন্ট্রোডাকশন কোর্স। প্রথম হচ্ছে কি, যে সেফটি ইজ আমার ইথিক্যাল রেসপন্সিবিলিটি। আমি সামাজিকভাবে, নৈতিকভাবে আমি আমার দায়িত্ব, কর্তব্য হচ্ছে সেফটিটাকে আমার মানা, সেফটিটাকে আমার কি করা, আমার মানা। কারণ কি, এই সেফটিটা যদি আমি না মানি, যদি তার কোনো ক্ষয়ক্ষতি হয়, সে দায়ভার সম্পূর্ণ আমার, এবং এই দায়ভার থেকে আমি নিজেকে নিস্তার করতে পারবো না। প্রিন্সিপাল 2 কি, 2 নম্বর প্রিন্সিপাল হচ্ছে সেফটি ইজ কালচার, নট এ প্রোগ্রাম। এটা একটা নিয়ম, সিস্টেম। এটা মানা লাগবে, এটা এভাবে পারবো তা না। ইটস লাইক এ হ্যাবিট। যেমন কি, ওই যে যদি বলি 200 বছর আগের জায়গায়, যদি বলি 2000 বছর আগে আমরা কি করছি, মানুষ বনজঙ্গলে ছিল, মানুষ পশুর সাথে কাজ করত। এখন অ্যামাজনে কিছু মানুষ আছে যারা উলঙ্গ থাকে, যারা কোনো সভ্য না, অসভ্য জাতি ছিল, যারা কাঁচা মাংস খায়, কাঁচা মাছ খায়, যারা পশু যেভাবে বাঁচে সেভাবে বাঁচে, হ্যাঁ, যাদের যাদের কোনো জীবনে কোনো ধর্ম কর্ম কোনো কিছুই নেই, এদের কাছে কোনো কিছু আসে নেই, হ্যাঁ। তো এই যে লোকগুলা, এটা তো আসলে নিয়ম মানে না। এখন আমরা যেমন নিয়ম বলতে কি বোঝায়, এই যে আমি কথা বলতেছি, আমার যদি এখন টয়লেট চাপে, আমি টয়লেটে গিয়ে টয়লেট করি, খাবারের জায়গায় খাবার খাই, হ্যাঁ, জামা কাপড় বৈষম্যভাবে চলি। সেফটিটা হচ্ছে এরকম একটা সভ্যতার একটা উদাহরণ, উৎকৃষ্ট উদাহরণ। সব চাপড়ে যে আমি যা করব নিয়মভাবে করব, এই নিয়মটা মানাটাই হচ্ছে কি সেফটি। নিয়ম মানলে কি হবে, ক্ষতিটা কম হবে। তো ইটস এ কালচার, এটা সংস্কৃতি। এবং ম্যানেজমেন্ট রেসপন্সিবল, সেটা হচ্ছে যারা নাকি আমাদের মতো, আপনাদের যারা আছে ম্যানেজমেন্ট লেভেলের লোক, রোল পালন করবেন, যারা সুপারভাইজার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ম্যানেজার হবেন, যাদের আন্ডারে লোক কাজ করবে,
তাদেরকে হওয়া লাগবে কিরকম, যে দায়িত্বশীল হওয়া লাগবে, যে আমার লোকগুলো যারা আমার সাথে কাজ করতেছে, আমার ওয়ার্কার, আমার সহকর্মী, আমার সহযোদ্ধা, আমার সহকর্মী যারা আমার সাথে যারা কাজে এমপ্লয়ি গুলো কাজ করে, তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই দায়িত্ব দায়ভার আমার, ওনারশিপ আমার লিড করা লাগবে। এমপ্লয়ি মাস্ট বি ট্রেন্ড টু ওয়ার্ক প্লেস সেফটিস, এবং প্রত্যেকটা ওয়ার্কার, প্রত্যেকটা এমপ্লয়ি, হ্যাঁ, যারা কাজ করে তাদের অবশ্যই সেফটি কি জানা লাগবে, এবং তাদের ওয়েল ট্রেন্ড হওয়া লাগবে তাদের স্ব কাজে। এই কাজটা কিভাবে করা যায়, কিভাবে নিরাপদ করা যায়, আমি যদি না জানি, না শিখি, না ট্রেনিং করি, তাহলে কি আমি কি ঠিকমতো কাজ করতে পারবো? পারবো না। নাম্বার 5 প্রিন্সিপাল কি? সেফটি ইজ এ কন্ডিশন অফ এমপ্লয়মেন্ট। যে এমপ্লয়মেন্ট যেটা হবে, কাজের প্রথম কন্ডিশনটা হচ্ছে কি, নিরাপদ পরিবেশে কাজ করব। ইনশিওর ওয়ার্ক ইন এ সেফ অ্যান্ড কন্ট্রোল কন্ডিশন, হ্যাঁ। আর হচ্ছে অল ইনজুরি আর প্রিভেন্টেবল, এটা হচ্ছে আমাদের মাথায়, মগজে এবং বিশ্বাসে থাকা লাগবে যে কোনো ইনজুরি প্রিভেন্ট করা সম্ভব যদি আমরা সেফলি কাজ করি, এবং এটা হচ্ছে জিরো ইনসিডেন্ট ফিলোসফি, শূন্য দুর্ঘটনা ঘটানো, সাস্টেন করা সম্ভব। সেফটি প্রোগ্রাম মাস্ট বি সাইট স্পেসিফিক অ্যান্ড রিঅকারিং অডিট অ্যান্ড ওয়ার্কপ্লেস প্রমোট ক্রাইটেরিয়া। যেটা হচ্ছে নিরাপদ পরিবেশ মানলেই হবে না, নিরাপদ পরিবেশটাকে আমার সিস্টেমটাকে ডেভেলপ করা লাগবে, ডে বাই ডে আপডেট করা লাগবে। 100 বছর পুরাতন আমল তো আর এখন নাই, প্রতিদিনই দেশ ডেভেলপ হচ্ছে, সংস্কৃতি ডেভেলপ হচ্ছে, সিস্টেম ডেভেলপ হচ্ছে, হ্যাঁ। সেই সেফটিটাকে ডেভেলপ করলে আমাকে কি করা লাগবে? অডিট ইন্সপেকশন করা লাগবে, এবং এখানে অডিট ইন্সপেকশন করতে ডেভেলপই হয় না, ফাইন্ডিং গুলো পাওয়া যায়। যদি কোনো ভুল থাকে, কোনো ক্ষতি থাকে, কোনো কিছু অপূর্ণতা থাকে, সেই অপূর্ণ অংশগুলোকে আমরা, ইনকমপ্লিট যে কাজগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো। এবং সেফটি ইজ এ গুড বিজনেস, আমার বিশেষ করা লাগবে কি, প্রিন্সিপাল নাম্বার 8, সেটা হচ্ছে আমরা সেফলি কাজ করেও আমাদের যে প্রতিষ্ঠান বা যে কোনো ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারবো, কাজটা সাকসেসফুল হ্যান্ড ওভার করতে পারবো, সাকসেসফুল কমপ্লিট করতে পারবো, এবং এটা হচ্ছে প্রফিটেবল বিজনেস হবে। সেফটি নন প্রফিটেবল বা চ্যারিটি কোনো জিনিস না, এটা হচ্ছে একটা প্রফিটেবল বিজনেসের মূল পন্থায়। যত বেশি সেফলি কাজ করতে হবে, তার প্রফিট তত বেশি হবে, সে তত বেশি ভালো মতো কাজ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। এই আমাদের প্রায় আমাদের 1.5 ঘন্টার ভিতরে হয়তো 1 ঘন্টার মতো ক্লাস আমাদের হয়েছে। এটা হচ্ছে আসলে মূলত একটা বেসিক প্রিন্সিপাল আপনাদেরকে বোঝানোর জন্য, যে সেফটিটা আসলে কি, কেন এটা গুরুত্বপূর্ণ, কি কারণে এটা করা লাগবে। আমরা এরপরে এই টোটাল সেফটির বেসিক প্রিন্সিপালগুলো নিয়ে আমরা ডিটেলস কাজ করব, কথা বলবো, ক্লাস করব। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, সেটা হচ্ছে যেন সরাসরি সবসময় ঠিক সময় হচ্ছে আপনারা কি করবেন, এই ক্লাসগুলোতে আপনারা আসবেন, অংশগ্রহণ করবেন এবং ক্লাসগুলো করবেন। তাতে হবে কি, আমাদের জানা, কমিউনিকেশনটা ভালো হবে। আমরা চাই আপনারা কিছু শিখেন, এবং আপনারা সেটা আপনাদের ক্যারিয়ারে সেটা যেন ইম্প্যাক্ট করে, পজিটিভ ইম্প্যাক্ট করে। জিলুর ভাই, কোনো কথা আছে আজকের জন্য? আচ্ছা, জিল্লুর ভাই কোনো কথা নাই। বিল্লাল ভাই, তাহলে আমি আজকের জন্য ক্লাসটা শেষ করলাম। আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডটা শেয়ার করব, পাশাপাশি হচ্ছে যে আপনাদের কিছু গাইডলাইন দেবো, সেটা আপনারা ফলো করবেন যেন নেক্সট ক্লাসে, কালকের ক্লাসে যেন কোনো সমস্যা না হয়, আমরা যেন ক্লাসে উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।